আমি এই মুহূর্তে আছি স্প্ল্যানেড স্টেশনে। একটু আগে গঙ্গার নিচ দিয়ে মেট্রো করে আসার যে অনুভূতি, সেটা সেই অভিজ্ঞতা আর কি একটু আগেই হয়েছে। 46 সেকেন্ড তো মানে পলক ফেললেই প্রায় কেটে গেল আর কি। আচ্ছা, প্রথম মেট্রো যখন চড়েছিলেন মনে আছে? আমি আমার মা বাবার সঙ্গে বলছি টালিগঞ্জ থেকে স্প্ল্যানেড গেছিলাম এবং ফিরেছিলাম। আমার যেটা মনে হয়েছিল যে অন্ধকার একটি টানেলের মধ্যে বসে আছি, বেশ সুন্দর একটা গাড়ির মধ্যে, রেলগাড়ির মধ্যে। ওপর দিয়ে কত কিছু চলছে, বাস চলছে, ট্রাম চলছে, ট্রেন চলছে, মানুষজন চলছে, ঘর বাড়ি দোকানপাট কি নেই সেখানে। আর আমরা নিচ দিয়ে কী সুন্দর সেফলি সিকিওরড ওয়েতে মেট্রো করে যাচ্ছে। এটা আমার প্রথম। কোনো কিছু তো ভেঙে চুরে আমার উপর পড়ছে না, ট্রাম বাস উপর থেকে ভেঙে আমার উপর পড়ছে না। এটা আমার প্রথম মেট্রো চড়ার অভিজ্ঞতা। আমি আজকে আপনাদের বলবো পালকি থেকে পাতাল রেলে যে মানুষ পৌঁছলো সেই জার্নিটার কথা। মানে যানবাহনের উন্নতি বলবো না যানবাহনের ক্রমবিকাশ বলবো, যাই বলি। পুরো ভিডিওটা দেখবেন। আমার নাম স্বাতী গোস্বামী বসু। আমি এই মুহূর্তে আছি হাওড়া ময়দান মেট্রো স্টেশনে। নতুন ঝকঝকে মেট্রো স্টেশন। খুব বেশি মানুষ নেই, একদম নেই বলা যাবে না, মোটামুটি আছে। ঘোড়ায় টানা গাড়ি শুরু হওয়ার আগে ছিল পালকি। মানে কলকাতায় যানবাহন বলতে তখন এক এবং একমাত্র পালকি। তবে গরিব মানুষেরা কি করে পালকি চড়তে পারবে? পালকি চড়ে যাওয়া বা পালকি মেনটেন করা খুবই খরচ সাপেক্ষ ছিল। আর গরিব মানুষেরা তখন গরুর গাড়ি চড়ত। বড় লোকেরা ঘোড়ায় চড়ে যাওয়া আসা করত, কিন্তু মূলত তাদের বাড়ির লোকেদের জন্য, বাড়ির মেয়েদের জন্য মূলত ছিল হচ্ছে পালকির ব্যবস্থা। পালকি কিন্তু সে যুগের তুলনায়, আমি এটা কোন সময়টা বলছি, ধরুন 18 শতকের শেষের দিক এবং 19 শতকের প্রথম দিক, তখন কিন্তু বড় লোকেরা পালকি রাখতো বাড়িতে, বেয়ারা থাকতো বাড়িতে। ধরুন আপনি চৌরঙ্গি থেকে শ্যামবাজার যাবেন, সেখানে প্রত্যেক বেয়ারার জন্য তখন বরাদ্দ করতে হতো আপনাকে, বা তখন মানুষ যারা যাওয়া আসা করেছেন, কি বললাম, চৌরঙ্গি থেকে শ্যামবাজার প্রত্যেক বেয়ারা পিছু দিতে হতো 1 টাকা 25 পয়সা। টাকাটা এখন মনে হয় ও মাত্র 1 টাকা, তা নয়, তখনকার সময় ধরলে অনেকটা টাকা। বড় লোকদের নিজেদের পালকি থাকতো, বেহারা থাকতো, আর সুন্দরভাবে রংচং করা থাকতো সেই পালকি। বেহারাদেরও ঝলমলে পোশাক পরিয়ে রাখা হতো, মাথায় পাগড়ি থাকতো তাদের। আর এই যে পালকির যারা বেহারা হতো তারা মূলত আসতো উড়িষ্যা এবং বিহার থেকে। আর পালকি ভাড়া করে সে যুগে কিন্তু প্রচুর দূর দূর যাওয়া যেত। মানুষ তো আর বসে থাকতো না। হ্যাঁ, একটা তো নৌকো জলপথ ছিলই, কিন্তু স্থলপথে যাওয়ার জন্য ছিল হচ্ছে এই পালকি। আর ওই ঘোড়ার গাড়ি যেটা ছিল মূলত ওই বড় লোকদের জন্য, পালকিও তাই। পালকি করে দূর দূর পাল্লায় তখন যেতে পারতো আমাদের মতন মেয়েরা, বাড়ির বউয়েরা। কীরকম বলছি, ধরুন এখান থেকে, মানে ধরুন কলকাতা থেকে আপনি মুর্শিদাবাদ যাচ্ছেন, আপনার খরচ পড়তো তখন পালকিতে 160 টাকার মতন। আর কলকাতা থেকে কাশিও পালকি করে যাওয়া যেত, খরচ পড়তো 764 টাকা। আর চন্দননগর যেতে ভাড়া লাগতো 25 টাকার মতো। এটি 18 শতকের শেষের দিকের কথা বলছি আপনাকে। আর 19 শতকের মাঝামাঝি কলকাতায় প্রায় 3000 পালকি ছিল, আর 12,000-এর মতন বেহারা ছিল যারা পালকি চালিয়ে রুজি রুটি সন্ধান করতেন। হেস্টিংসের আমলে 1772 থেকে 1785 এরকম সময়টা কিন্তু জানেন, আজ থেকে 200 বছর বা আরও আগে কলকাতায় যেদিন প্রথম ঘোড়ার গাড়ি চলেছিল না, তখনকার ছেলেমেয়েদেরও একই রকম আনন্দ হয়েছিল যেরকম আমাদের আনন্দ হয়েছিল 1984 সালে প্রথম মেট্রো রেল ঘোড়ার গাড়ি চালু হয়ে। মানে তারপরে যেটা বললাম প্রথমে, যে ইউজুয়ালি জমিদার বাড়ি বা খুব বড় লোক ব্যবসায়ী বাড়ির ছেলেরাই ঘোড়ার গাড়িও চড়তো, আর বাড়ির মেয়েদের জন্য মূলত ছিল পালকি, বেহারা চালিত পালকির গাড়ি কাঁধে করে তারা নিয়ে যেত। আর এইবার যখন ঘোড়ার গাড়ি চালু হলো, তখন গরুর গাড়ি এবং পালকি আস্তে আস্তে তাদের সেই জায়গাটা হারাতে শুরু করলো। কেননা ঘোড়ার গাড়ির অনেকগুলো প্লাস পয়েন্ট, ঘোড়ার গাড়ির সঙ্গে আটকে দেওয়া হতো কোচ, বেশ কিছু কোচওয়ান গাড়ি।
এবং যেটা হলো আর কি, সেটা হলো ঘোড়ার গাড়ি অনেক জোরে ছোটে, অনেক বেশি কমফর্টেবল, বসতে আরাম। সেই সময় কিন্তু গরুর গাড়ি এবং পালকি আস্তে আস্তে সরে যেতে থাকলো যানবাহনের যে ছবিটা তার থেকে। তারপরে আস্তে আস্তে শুরু হলো ঘোড়ায় টানা বাস। প্রথমে ঘোড়ায় টানা গাড়ি, তারপর ঘোড়ায় টানা বাস। কলকাতা থেকে ব্যারাকপুর 3 ঘোড়ায় টানা বাস চালু হলো। সেটা আমি বলছি 1830 সালের কথা। কত রকম যে ঘোড়ার গাড়ির নাম ছিল কলকাতা শহরে, ব্লুহাম, ল্যান্ডোলেট, ল্যান্ডো, জিক, বগি গাড়ি, টমটম, এক্কা গাড়ি। এক্কা গাড়ির ছোট ছোট চাকা ছিল, একটি ঘোড়া সেটিকে টানত। তারপর 1873 সালে 24শে ফেব্রুয়ারি কলকাতায় চালু হলো প্রথম ঘোড়ায় টানা ট্রাম। 2টো করে ঘোড়া ওই ট্রাম টানত এবং ট্রামগুলি ছিল একটি করে বগি। ট্রাম লাইনের ওপর দিয়েই কিন্তু তখন ট্রাম যেত। এখনকার মতো বগিগুলো ঢাকা ছিল না, চারপাশ খোলা ছিল। প্রথম ট্রাম লাইন পাতা হয়েছিল শিয়ালদা থেকে স্ট্র্যান্ড রোড পর্যন্ত। আর জাস্ট দৃশ্যটা ভাবুন, পুরনো কলকাতা, তার ওপর দিয়ে ঘোড়ায় টানা ট্রাম যাচ্ছে এবং চারদিক খালি, মানে ওপরে কোনো ঢাকনা নেই, চারিদিক ঘেরা কোনো জায়গা না, খোলা ট্রাম। ভাবলে কিন্তু আমার এখনই রোমাঞ্চ হচ্ছে, এখনও রোমাঞ্চ হচ্ছে। আরেকটা কি হলো, 1902 সালের 9ই ডিসেম্বর থেকে ঘোড়াদের দিনও ফুরোলো। আমারও জানেন তো মনে হয় ঘোড়ারা তো আসলে প্রাণী, তাদেরকে দিয়ে এতটা কষ্ট না করানোই ভালো, তাই না? ঘোড়ায় গাড়ি চড়ে আপনি মানে সামান্য কিছু জায়গা গেলেন, ঠিক আছে, না হলে একটা পেছনে গাড়ি বেঁধে তার উপর এতগুলো মানুষ বসবে আর ঘোড়া ছুটবে। আমার অ্যাটলিস্ট কিছুটা দূর গেলে একটু কষ্টই হতো ঘোড়াদের জন্য। আমার কখনো ঘোড়ায় চড়ার ভাগ্য এখনও পর্যন্ত হয়নি। চড়তে গিয়েছিলাম কিন্তু নেমে পড়তে হয়েছে, সেটা কোনো একটা পাহাড়ি এলাকায়, মনে পড়ছে না আমার, শিলং বা এরকম কোনো একটা জায়গা, মে নট বি রাইট। আচ্ছা, এবার কি হলো, 1902 সালেই 9ই ডিসেম্বর ঘোড়াদের দিন ফুরোলো। ট্রাম চলতে শুরু করলো বিদ্যুতের সাহায্যে। কলকাতায় প্রথম মোটর গাড়ি আসে, সেটা 1896 সালে। তবে মোটর বাস আসে আরও 28 বছর পর, মানে 1996, তারও 28 বছর পর, মানে 1924 সালে আসে মোটর গাড়ি। বাইসাইকেল এসেছিল 1889 সালে। পালকি বেহারাদের দিন তো কবে চলে গেছে বলেছি, তার জায়গায় এলো 1921 সাল থেকে। যারা বেহারারা ছিল তাদের পরবর্তী প্রজন্ম বা তারাই, তখন তো প্রায় চাকরি হারা আর কি, কাজ হারা, তারাই মূলত হাতে টানা রিক্সা শুরু করলো কলকাতায়। যাত্রীবাহী গরুর গাড়ির যে শহর থেকে বিদায় নিয়েছিল, আমি আগেই বলেছি, যখন ঘোড়ার গাড়িতে কোচওয়ান মানে কোচ লাগিয়ে ঘোড়ার গাড়ি চালু হলো, তারপর তো মানে গরুর গাড়ি সেভাবে আর শহরাঞ্চলে চলতো না, গ্রামে তো অনেক দিনই চলেছে, তবে ঘোড়ার গাড়ি চলেছে সেই দিন পর্যন্ত। মানে এখনও আপনি দেখবেন প্ল্যানেটে যদি আসেন দেখবেন ঘোড়ার গাড়ি দেখতেই পাবেন। 60-এর দশকেও কলকাতায় ঘোড়ার গাড়ি তো দেখা গেছে। মানুষ এখন শখ করে ঘোড়ার গাড়ি চলে, বিশেষ করে 15ই আগস্ট, 26শে জানুয়ারি, এই যা সময়গুলো। আর একটা সময় মানুষ যেটা এখন শখ করে চড়ে সেই ঘোড়ার গাড়ি, একটা সময় সেটাই ছিল ভীষণ জরুরি যানবাহন। মেট্রো রেলওয়ে তাদের যাত্রা শুরু করেছিল এই কলকাতা শহর থেকে 1984 24 অক্টোবর, অর্থাৎ 1984 সালে 24শে অক্টোবর। মেট্রো যে কতটা আরামদায়ক যাত্রা সুনিশ্চিত করে সে আমরা সকলেই জানি। ভীষণ তাড়াতাড়ি সময়ের মধ্যে, কোনো পলিউশন তো নেই, ধোয়া ধুলো, গরম, বৃষ্টি, সব কিছুর থেকে একটা পুরো ফ্রিডম, স্বাধীনতা নিয়ে আমরা আমাদের গন্তব্যে যাওয়া আসা করতে পারি। এই মেট্রো রেলওয়ের শুরু হয়েছিল তখন 17টা মাত্র স্টেশন ছিল। আজ সেখানে প্রায় 30টা স্টেশন। দিন দিন আরও অনেকটা বিস্তৃত হবে এই মেট্রো, ততই মানুষের সুবিধে বাড়বে। যাত্রাপথের যে বিবর্তন, মানে যাওয়া আসার যে সুবিধা আমরা দিন দিন যেটা পাচ্ছি আমাদের ভারতীয় রেলওয়ের কাছ থেকে, মেট্রো রেলওয়ের কাছ থেকে, তা আরও বিস্তার পাক, আরও প্রসার পাক, আরও অনেক মানুষ এই সুবিধার আওতায় আসুক, এটাই প্রার্থনা। আর আমি যেটুকুনি এলাম গঙ্গার নিচ দিয়ে, খুব ছোট্ট একটা সময়, মানে 46 সেকেন্ড
চোখের পলক ফেললেন কি ফুরিয়ে গেল। কিন্তু বিষয়টা 46 সেকেন্ড নয়, বিষয়টা হচ্ছে আমাদের প্রযুক্তিগত উন্নতি, ভারতের প্রযুক্তিগত উন্নতি, যেটা ভেবে খুব আনন্দ হয় যে একটা সময় মানুষ পালকি চললেই মনে করতো বাবা কত কিছু। তারপরে ঘোড়ার গাড়ি, তারপরে ঘোড়া ট্রাম চালাতো, মানে ঘোড়া যেত সামনে, মানে টেনে নিয়ে যেত এক বগি ট্রামকে। তারপরে এলো মোটর যান, তারপরে এলো রেলওয়েজ, তারপরে এলো মেট্রো রেলওয়ে। মানুষ কোথাও তার উন্নতির কিন্তু কখনোই থামিয়ে রাখেনি যে এই তো মেট্রো হয়ে গেল আমি নিশ্চিত, এরপর যে কী আসতে চলেছে আমরা জানি। তাই এই মানুষের ক্রম উন্নতি, ক্রম বিবর্তন, এটাই তো সভ্যতা, কি এটাই তো জীবন, তাই না? এক জায়গায় থেমে থাকা তো জীবন নয়। সেরকম ট্রান্সপোর্ট, আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রেও লাগাতার এই বিবর্তন হতে থাকুক, আমাদের যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়তে থাকুক, যাত্রী সুরক্ষা বাড়তে থাকুক, এই প্রার্থনা। এবং সত্যি আজকে গঙ্গা নিচ দিয়ে আসতে পেরে অনেক দিনের ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা আমি পূরণ করলাম এবং আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। যদি ভালো লাগে আমার এই ভিডিও, আমার এই গল্প পালকি থেকে পাতালে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দেবেন, যাতে আমি আরও এরকম অনেক ভিডিও আমাদের কলকাতাকে ঘিরে, আমার ভীষণ ইচ্ছে আছে জানেন, নানা রকমভাবে কলকাতাকে আবিষ্কার করা, কলকাতার স্থাপত্য, কলকাতার খাওয়া দাওয়া, কলকাতার জীবন ধারণ, সব কিছু নিয়ে ভিডিও আমি করতেই থাকব, কিন্তু আপনাদের আমার সঙ্গে থাকতেই হবে। মানুষ তো ক্রমাগত নানা রকম বিবর্তনের মধ্যে দিয়ে যায়। আমরা এক জায়গায় জন্মাই, এক জায়গায় থাকি কর্মক্ষেত্রে বা কর্মসূত্রে আমরা অন্যত্র চলে যাই। কিন্তু আমি যেমন ধরুন, আমার যেহেতু মামার বাড়ি নৈহাটিতে, আমার জন্ম হয়েছে ব্যান্ডেলে। মা যে ডাক্তারকে দেখাতেন বা ডাক্তারের চিকিৎসাতে ছিলেন, তখন তার নার্সিংহোম ছিল ব্যান্ডেলে, ন্যাচারালি সেখানে জন্ম। কিন্তু আদপে মা নৈহাটির মেয়ে হলেও মার বিবাহিত সূত্রে মা চলে যান কলকাতায়। তা আমারও কলকাতাতেই পড়াশুনো। আবার বাবা কিছুদিনের জন্য চলে যান কল্যাণীতে, ন্যাচারালি উচ্চশিক্ষা বলতে যেটা আমরা বুঝি সেটা আমার কল্যাণীতে। তারপর আবার আমি চলে আসি, আবার বিবাহিত সূত্রে আমি চলে আসি কলকাতার দমদমে। এখন আমি থাকি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের কাছে একটি আবাসনে, এবং আমার বাড়ি থেকে খুব কাছে, মানে 1 মিনিট গেলেই মেট্রোর একটি স্টেশন, নতুন নবনির্মিত বা মানে উদ্বোধন হয়েছে এরকম একটি মেট্রো স্টেশন। ভাবাই যায় না, মানে একটা সময় ট্রেন ধরতে অনেকটা সত্যি আসতে হতো, হেঁটে আসতে হতো, কেননা সেখানে রিক্সা খুব একটা পাওয়া যেত না, যেহেতু সকালবেলার ব্যাপার। তা সেখান থেকে এখন পা বাড়ালেই মেট্রো এবং যাবতীয় বাস। কোথায় যাবেন বলুন? কলকাতা, সব বাস আমার বাড়ি থেকে 1 মিনিট গেলেই। গল্পটা এখানে যে মানুষের ধরুন যখন একটু জীবনে সুখ বা স্বাচ্ছন্দ্য, সুখ বলবো না, স্বাচ্ছন্দ্য আসে, অ্যাটলিস্ট যাওয়া আসা, বাইরে বেরোলে সবসময় নিজের গাড়িতেই চললে তবেই আরাম পাবো বা তবেই আমার স্বাচ্ছন্দ্য, এমনটা নয়। এরকম ঝাঁ চকচকে অত্যাধুনিক মেট্রো রেল, সেখানে চড়ে বরং অনেক আরাম, এবং কোথাও আপনার গায়ে এক ফোঁটা রোদ লাগছে না, আপনার ট্যান্ড হয়ে যাওয়ার কোনো জায়গা নেই, আর গায়ে কোথাও বৃষ্টির এক ফোঁটা জলও লাগছে না, ঠান্ডা বেশ পুরো ব্যাপারটা, পরিষ্কার চকচকে। সব কিছুর মধ্যে দিয়ে আমি হাওড়া ময়দান গেলাম, হাওড়া স্টেশনে গেলাম, এবং সেখান থেকে আবার বাড়ি ফিরলাম। পুরোটাই আমি মেট্রো করে যাওয়া আসা করলাম। আছে এই যে স্বাচ্ছন্দ্যটা, এটা আমি হই হই করে গল্প করতে পারতাম আমার মায়ের সাথে, আমার বাবার সাথে, কেউই এখন, মানে ধরুন সন্তানের সংগ্রামটা বাবা মায়েরা দেখে যান, কিন্তু যখন তাদের একটু স্বাচ্ছন্দ্য হয়, সেটা যে বড় মুখ করে বা খুব আনন্দের সাথে বাবাকে জড়িয়ে বা মাকে জড়িয়ে বলবো, তখন দেখবেন তারা আশেপাশে কেউ নেই, তারা চলে গেছে তাদের মতন, যখন সময় হয়েছে ঈশ্বর তাদের ডেকে নিয়েছে। বিশেষ করে মার কথা ভীষণ মনে পড়ে। মা শুধু কষ্টটা পেয়েছেন মেয়েদের বড় করার জন্য, যে কষ্টটা করতে হয়, যে সংগ্রামটা করতে হয়, যে প্রবল ত্যাগ করতে হয়, নিজের অনেক স্বাচ্ছন্দ্য ত্যাগ করতে হয়, অনেক মনের ইচ্ছে চেপে রাখতে হয়, তবে সন্তানদের ভালো স্কুলে পড়ানো যায়, নাচ শেখানো যায়, গান শেখানো যায়, ছবি আঁকা শেখানো যায়। সেই সব পেরিয়ে যখন মায়েরা সন্তানের সত্যি সত্যি কিছুটা স্বাচ্ছন্দ্য
দেখতে পারে, তখন মায়েরা আর থাকে না বা বাবারা আর থাকেন না, চলে যেতে হয় তাদের। এই একটা আফসোস থেকে যায়। আজকে বাড়ির এত কাছে, এত অত্যাধুনিক একটি পরিষেবা পেলাম, কত আনন্দ করে এলাম, নেবে এই জাস্ট গুনগুন করে গানের প্রথম পরিচিতি হয়ে শেষ করতে পারবো না, ঘরের দুয়ারে পৌঁছে যাবো। এই যে পুরো যাত্রাটা দেখো মা, কত আরাম করে যাওয়া আসা করলাম, একটুও কষ্ট হলো না, কত তাড়াতাড়ি গেলাম, কত তাড়াতাড়ি এলাম, এতটা ডিস্টেন্স কাভার করলাম। এই যে পুরো গল্পটা করবার জন্য বা শুনবার জন্য বা বলবার জন্য আমার মা এক্ষুনি আমার সাথে নেই, কোথায় চলে গেছেন পরপারে, কত বছর আগে চলে গেছেন। বাবাও নেই, বাবাকেও বলতাম বাবা জানো মেট্রোটা হয়ে গেছে, কত দূর যাওয়া আসা করলাম, কত কম সময়ের মধ্যে, কত আরামের মধ্যে, সেটা বলবার জন্য বাবাও নেই। সেটাই বলছি, তাই তো জীবন, তাই না বলুন? সুখ দুঃখ, নানা টানা করেন, নানা উঠা পড়া নিয়েই মনুষ্য জীবন।